তো আমি আমার শিক্ষাগত জীবন শুরু হয় 1984 সালে, যখন আমি আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করি। তো অনেকদিন হয়ে গেল। এর মধ্যে আমি বিদেশে পড়তে যাই অলমোস্ট 5.5 বছরের জন্য ম্যানচেস্টারে। আবার আইবিএ থাকাকালীন আমি আমাদের কিছু বন্ধু নিয়ে মিলে আমরা একটা মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত করি। সেটা বেসিক্যালি আমি চালাতাম। তো আমার ওই দিক থেকে যেহেতু ফাইন্যান্স হচ্ছে আমার এরিয়া, তো সেই থেকে মার্চেন্ট ব্যাংকিংটা খুবই একটা রেলেভেন্ট এরিয়া ছিল। এবং সেখান থেকে আমি আমার অ্যাজ এ টিচার হিসেবে অনেক উপকৃত হয়েছি এবং আমাদের ছেলে মেয়েদেরকে অনেক কিছু ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক কিছু বলতে পেরেছি, যেটা শুধুমাত্র বই পড়ে আমি কোনোদিনই তাদেরকে বোঝাতে পারতাম না। বাংলাদেশের জব মার্কেট ইন জেনারেল খুবই খারাপ। বাংলাদেশের মানে আমাদের পপুলেশন বা ওয়ার্কিং পপুলেশন অনুযায়ী যতগুলি নতুন জব ক্রিয়েশন হওয়ার কথা প্রত্যেক বছর, সেটা হয় না। তো পার্টিকুলারলি গ্র্যাজুয়েট সেক্টরে অ্যাকচুয়ালি জব অনেক কম। মানে সরকারি জব তো বাদই দিই, বিকজ এখানে খুব কম জব ক্রিয়েট হয় এবং এখানে বিভিন্ন রকমের অনেক রকমের হার্ডলস আছে। আর আমি যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা গ্র্যাজুয়েটস খুব কমই সরকারি জবসে চান্স পায়। তো ওভারঅল আমি বলবো যে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন অফ দ্য জব মার্কেট ইজ ব্যাড। অ্যান্ড যেটা আমি কয়েকটা জায়গায় পড়েছি, যে আপনি যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন বিভিন্ন ক্যাটাগরির, সবচেয়ে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। এটা একটা আশ্চর্য ব্যাপার যে এত পড়াশোনা করে এত পয়সা খরচ করে চাকরি পাচ্ছেন, তার মানে সামথিং ইজ ভেরি রং। যা জব আছে সেইটার জন্য যে আমাদের গ্র্যাজুয়েটসদের তাদের যে রেডিনেস বা প্রিপারেশন, এইটাও জেনারেলি ভেরি উইক, অনেক উইক। এখানে একটা ধারণা আছে অনেকের, পার্টিকুলারলি এখনও আছে, যদিও একটু কমেছে, যে একটা বিবিএ সার্টিফিকেট বা একটা সিএসসি সার্টিফিকেট থাকলে জব হয়ে যাবে। এবং এটা অনেক সময় বাবা মারা সেটা চিন্তা করি ছেলে মেয়েদেরকে বলে তুমি বিবিএ করো বা তুমি কম্পিউটার সায়েন্স করো, ভাবছি যে ওখানেই নাকি জব হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ভুল। এরকম একটা সার্টিফিকেট দেখে কোনো এমপ্লয়ার চাকরি দেয় না। আমিও তো এমপ্লয়ার। আমি কোনোদিন শুধুমাত্র এডুকেশনাল সার্টিফিকেট দেখে চাকরি দিই না। আমি পুরো জিনিসটা ঘটিয়ে দেখি যে ছেলেটা তার কি এই প্রতিষ্ঠানে চাকরি করার মতো তার মনোভাব আছে কিনা, তার স্কিল সেট আছে কিনা, তার কথাবার্তা বলতে পারে কিনা, তাকে যদি আমি একটা দায়িত্ব দেই সেই দায়িত্বটা ইন্ডিপেন্ডেন্টলি পালন করে একটা ভালো আউটপুট দিতে পারে কিনা, এইগুলি তো আসল। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাই অ্যাকচুয়ালি খুবই ন্যারো ফোকাস। অ্যাকচুয়ালি সিটিজেনশিপ ক্রিয়েট করা বা একটা ইয়াং মেয়ে বা ছেলেকে যে তার মেধা যা আছে সেটাকে ডেভেলপ করে তার চাকরি জীবনের জন্য বা জেনারেল জীবনের জন্য যে প্রস্তুতি দেওয়াটা করতে পারছে না, এটা কিন্তু অনেক পিছিয়ে আছি আমরা। এখানে আমরা সবাই মিলে কাজ করছি কিছুটা, কিন্তু এখানে অনেক পথ আমাদের যেতে হবে। আমরা তো যেহেতু ইউনিভার্সিটিতে আছি, তার মানে আমি একটা ছেলে বা মেয়েকে পাচ্ছি রাফলি লেটস অ্যাভারেজ 19 বছর। তো ও তো রেজাল্ট অফ দ্য ফার্স্ট 12 ইয়ার্স অর হোয়াট এভার অফ হিজ এডুকেশন। তো শুরু তো হচ্ছে ওখান থেকে। তো ওখান থেকে যেসব উইকনেসেস বা যা হয়নি সেটার তো প্রতিফলনটা তো আমরা দেখছি। তো এখন আমরা এই ছেলে মেয়েকে 4 বছরে কতটুকু চেঞ্জ করতে পারবো, চেষ্টা করছি, কিন্তু অনেক কিছু আগে হয়ে আসা উচিত ছিল। আমি মনে করি যে এখন তো অনেক ছেলেমেয়েরা এখন ইউনিভার্সিটি আসছে, ভালো কথা, কিন্তু সবাই কি রেডি ফর ইউনিভার্সিটি এডুকেশন কি সবার জন্য? তো আমাদের এখানে হয়ে গেছে একটা অবসেশন যে ইউনিভার্সিটিতে যেতেই হবে। তার ফলে অনেক পয়সা খরচ হচ্ছে, সময় বেশি লাগছে, তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, চাকরি হচ্ছে না। তো জেনারেলি আমাদের সোসাইটিতে আমরা একটু নিচের দিকে তাকাই ভোকেশনাল জবসের, তাই না? আমরা তো ফিজিক্যাল জবসের প্রতি তো আমাদের শ্রদ্ধা খুবই কম।
আমি তো মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেল, দ্যাট ইজ ওয়ের দ্য মেইন আমাদের এডুকেশনাল সিস্টেম হ্যাজ টু চেঞ্জ। আমাদের তো মানে রিসোর্স অ্যালোকেশন যদি দেখেন, ইট ইজ ভেরি মাচ ফোকাসড অন দ্য সিটিজ, তাই না? আপনি দেখেন ঢাকা শহরে যে ধরনের স্কুল, যে ধরনের অ্যালোকেশন, আর একটা ছোট একটা উপজেলাতে বা একটা গ্রামের ছেলে তো কিছুই নাই ওখানে স্কুলে। ওখানে টিচারেরও কোয়ালিটি খারাপ, ওদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও নাই, ল্যাব নাই, কম্পিউটার নাই, কিছুই নেই। ইন্টারনেটও খুবই নাই, অথবা এত এক্সপেন্সিভ হয়ে করতে পারছে। সো ওরা তো মার খেয়ে যাচ্ছে। তো ইন জেনারেল এটার আরেকটা বিশাল কারণ ইজ দ্য কোয়ালিটি অফ আওয়ার টিচার্স। কারণ এই টিচার কোয়ালিটি তো ডিটারমিন করে যে কীরকম, মানে তারা কত উৎসাহ দিতে পারছে ছেলে মেয়েদেরকে, কত আগ্রহ দিতে পারছে। তো ওইটাও তো একটা বিশাল ফ্যাক্টর। তো এত প্রবলেম যে অ্যাকচুয়ালি মানে এগুলি মানে হিমশিম খাওয়ার মতো যে কোনটা আগে অ্যাড্রেস করবে। বাট আমার তো মনে হয় যে গুড প্লেস টু স্টার্ট উড বি অ্যাট দ্য প্রাইমারি লেভেল। ওই চাকরি বা কেরিয়ারের উপরে ফোকাসটা খুবই কম। বাচ্চাদেরকে ছোটবেলার থেকে ওই যে তাদের যে একটা জীবনে কি চায়, তারা কি ক্যারিয়ার চায়, মেবি অনেকে চাকরি করবে না, অনেকে নিজে একটা কিছু শুরু করবে নিজের থেকে, সেলফ এমপ্লয়েড হবে। কিন্তু ওই সব চিন্তাধারা, ওই সব স্বপ্ন তাদেরকে ছোটবেলার থেকে দেখতে শেখানো হয় না। এবং এইটাই আমাদের এই সাউথ এশিয়ার একটা প্রবলেম অ্যাকচুয়ালি আমি মনে করি, যেটা বিদেশে ওদের ছেলে মেয়েদেরকে অনেক কথা বলতে সুযোগ দেওয়া দেয়, ওদের কি চিন্তা, তারা কি স্বপ্ন, এটা কিন্তু শুনে বড়রা। তো এইটা কিন্তু ছোটবেলার থেকেই যদি অন্য আরেকজন তাকে বলে তুমি এটা হবে, তাহলে তো প্রথম থেকেই তার মোটিভেশন তো কম হওয়ারই কথা। কেউ তো অন্য কি বলছে এটা করতে তো সবাই জেনারেলি একটু রেজিস্ট করবে। তো আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা ছাত্রছাত্রীরা খুব ডিমান্ডে আছে, মানে চাকরি থেকে অনেক ডিমান্ডে, সেটা আপনাদেরই এরিয়া, জার্নালিজম অ্যান্ড মিডিয়া। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, চিনেন তো, এমএসজে, রাইট? তো এইখানকার ছাত্ররা দেখি যে মোটামুটি ওদের এমপ্লয়মেন্ট পাওয়া ডিফিকাল্ট হয় না, বিকজ এখন তো ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, অনলাইন হয়েছে, তো বিশাল একটা এরিয়া কিন্তু এখন। তো ওরা মোটামুটি থার্ড ইয়ার থেকে পার্ট টাইম জবটা পেয়ে ফোর্থ ইয়ার তো অলমোস্ট ফুল টাইমই জব পেয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু অটোমেটিকলি হয়নি। এইটার জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামটা যখন বানাই, তখন আমরা প্রথমে স্টেক হোল্ডারদের সাথে কথা বলি, আপনাদের সাথে, নিউজ পেপার্স, টিভি, তখন অতটা ওটিটি বা এগুলি ছিল না। এদের সাথে কথা বলে জিজ্ঞেস করলাম যে আপনারা কি ধরনের আউটপুট চাচ্ছে। তো ওরা যেটা বললো, এবং কি ধরনের স্কিলস চাচ্ছে, মানে কি তারা করতে পারবে, ওগুলি কি কি চাচ্ছে, ওগুলি আমরা শুনলাম তাদের কাছ থেকে। শুনে তখন আমরা এটা নোট করলাম। তারপরে আমরা পৃথিবীতে যে টপ এইসব প্রোগ্রাম আছে ওগুলি দেখলাম, যে পৃথিবীতে হোয়াট ইজ দ্য মডার্ন লেটেস্ট থিংস উইচ আর বিং টট, ওইটাও দেখলাম। এটা করে টোরে আমরা একটা কারিকুলাম বানালাম। তো এবং আমরা দেখলাম যে যেহেতু মিডিয়া স্টাডিজ, এই যে প্রযুক্তি বা ইকুইপমেন্ট, এগুলি আমার ইনভেস্ট করতে হবে। সো উই স্টার্টেড a very good media lab, যেখানে অল অ্যাপল ইকুইপমেন্ট, মিক্সার, সোনি ক্যামেরা, একেবারে ডিজিটাল ইকুইপমেন্ট, ছাত্ররা শিখছে বাই অ্যাকচুয়ালি ইউজিং ইট। এবং তাছাড়া আমরা কিছু কিছু অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম শুরু করলাম, যে অ্যাকচুয়ালি ছাত্ররা কোনো একটা সময় 1 মাস 2 মাস গিয়ে অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে ভিতরে বসে ওখানে অলমোস্ট লাইক 2 মাসের চাকরি করবে, সো দ্যাট কোম্পানিতে বসে তারা কাজটা শিখবে। এইগুলির ফলে আমাদের রেজাল্টসটা খুব পজিটিভ। কারণ যখন ওরা, আমাদের ছেলেমেয়েরা যায় কোনো একটা চাকরিতে, কোনো একটা টিভি স্টেশনে, যখন ইন্টারভিউ করে, ওরা তো সাথে সাথে দেখতে পারে আরে এ তো অলরেডি রেডি, হি নোজ, মানে কালকের থেকে কাজ দিলে কালকের থেকে সে শুরু করতে পারবে, এ তো একটা রেডি। এবং আমাদের এই ছাত্ররা আরেকটা করে কি, যে 4 বছরে তারা কি কি ক্রিয়েটিভ কাজ করেছে, ফটোগ্রাফি, এটা ওইটা, তারা একটা পোর্টফোলিও বানায়। ডে 1 থেকে শুরু করে 4 বছর পরে ওইটা মোটা একটা পোর্টফোলিও হয়ে যায়।
সো যখন একটা চাকরি ইন্টারভিউতে যায় পোর্টফোলিওতে দেখা যায় এই যে এটা আমি পারি এগুলি পারি। সো দিজ আর দ্য থিংস দ্যাট আর মিসিং। সো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এখন এই এমএসডি এর যে সফলতা এটা আমরা অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি তোমরা একই মডেল ফলো করো। কারণ আমরা তো আমাদের কাজ হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে এমন একটা শিক্ষা দেব যেন তারা সেই শিক্ষাটা নিয়ে এবং তার স্কিলসগুলি নিয়ে তারা যেন একটা ভালো চাকরি পায়। এটা কিন্তু আমাদের দায়িত্ব। আই থিঙ্ক কমন চ্যালেঞ্জের মধ্যে আমার মনে হয় যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে ওরা যথেষ্ট সচেতন না অ্যাবাউট দ্য জব মার্কেট এবং অনেক দেরিতে সচেতন হয়। আপনি চিন্তা করে দেখেন একটা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম একটা 4 বছরের প্রোগ্রাম, তাই না? ওই শেষের দিকে দিয়ে তারা এই সিভি কীভাবে বানাতে হয়, কীভাবে জব অ্যাপ্লিকেশন শেষের দিকে করে। এইটা অ্যাকচুয়ালি ডে 1 থেকে তাদের মাথায় এটা ঢোকানো উচিত। আস্তে 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 করে 4 বছরে উই হ্যাভ টু বিল্ড দেম আপ। তো এখানে কয়েকটা ব্যাপার আছে যে চ্যালেঞ্জেসের মধ্যে প্রথমত তাদের যে কি ইচ্ছা এবং তাদের যে কি স্কিলস কি আছে। এখানে স্কিলস বলতে 2 রকম স্কিলস আছে। একটা হচ্ছে যে হার্ড স্কিলস, যেমন সাংবাদিকতা হলে to be able to write an article, অথবা if you are going into media, you have to know how to operate a digital equipment, এইসব হার্ড স্কিলস। তারপর সফট স্কিলস, যেটা আমরা অনেক আজকাল এমফাসাইজ দিই, সফট স্কিল, যেটা যেই কোনো চাকরির জন্যই দরকার। সফট স্কিলস বলতে আই মিন দ্যাট এই যে কমিউনিকেশন স্কিলস। আজকাল তো একটা বিশাল স্কিল হচ্ছে হাউ টু ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপস, চ্যাট জিপিটি। কথা বল এটা জানতেই হবে। উইদিন আপনার দেখলাম যে আজকে দেখলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটা আর্টিকেল এসছে যে আমরা এখনও ছাত্রছাত্রীদেরকে ওই আদিকালের মাইক্রোসফট অফিস এটা নিয়েই পড়ে আছি। অথচ এখন তো তাদেরকে আমার শেখাতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ শেখাতে হবে, চ্যাট জিপিটি, জেমিনাই, হোয়াট এভার ইট ইজ, এগুলি তো আমার শেখাতে হবে। আমি ইউজ করি, কিন্তু এখানে আবার দেখেন যে টিচার ভাবে যে চ্যাট জিপিটি শেখায়, তাহলে তো ওইটা দিয়ে তারা তো পরীক্ষায় চিটিং করবে। হ্যাঁ, করতে পারে। আপনি একটা ছেলেকে যদি একটা এসে দেন, তাহলে তো ছেলেটা স্ট্রেট ওই এসেটা চ্যাট জিপিটি লিখে একটা সুন্দর এসে পাবে। কিন্তু আমি যদি টিচার থাকি, আমি তো এসেটা দেখতেই বুঝবো তো এটা চিটিং, বিকজ সে তো এত ভালো ইংলিশ লেখার তো কথাই না। ওইটা আমরা উই ক্যান ট্যাকল। কিন্তু এই বলে আমি তাকে আর চ্যাট জিপিটি বা আর এআই অ্যাপ শেখাবো না, এটা তো বোকামি। আমরা তো একেবারে পিছিয়ে যাব। তো এই সব জিনিস নিয়ে কে চিন্তা করছে? আপনি চিন্তা করে দেখেন, এখানে আমি শেখাচ্ছি না বা বলছি এটা ইউজ করলে তোমাকে আমি ফেল দেবো বিকজ এটা চিটিং করেছো, অথচ 2 দিন পরে এসে গ্র্যাজুয়েট করেই তার চাকরি বলবে চ্যাট জিপিটি ইউজ করো। তখন বলতে আমাকে তো সুযোগই দেয়নি ইউনিভার্সিটিতে, আমি তো জানি না কীভাবে ইউজ করতে হবে। এইসব জিনিস যে আমাদের যা পড়াচ্ছি, আমাদের এখন দেখানো উচিত যা পড়াচ্ছি, যে কারিকুলাম আছে, এইটার রেলেভেন্স কতটুক ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। আর বেশি দূর যাওয়ার দরকার নেই। নেক্সট 5 ইয়ার্সে এই যা পড়াচ্ছি কত পার্সেন্ট কাজে লাগবে আর কত পার্সেন্ট কমপ্লিটলি ইউজলেস। এবং কারিকুলাম চেঞ্জের ব্যাপারে তো অনেক সমস্যা। আমি যদি কারিকুলাম চেঞ্জ করতে হয়, এটা তো বিশাল ব্যাপার। আমার এই নতুন কারিকুলাম পাঠাতে হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ওখানে তো অনেক কারিকুলামের দরখাস্ত ওয়েট করছে। তারপর ফাইনালি ওনারা ওইটা কাউকে দেবেন, কোনো এক এক্সপার্টের কাছে পাঠাবেন। এইটা ঠিক। তো যখন ওই কারিকুলামটা ওনাদের অ্যাপ্রুভাল নিয়ে এবং কাটাকুটি নিয়ে আসলো, অলরেডি ওই কারিকুলামটা আউট অফ ডেট হয়ে গেছে। তবে বুঝলেন, তো এত মাইক্রো ম্যানেজমেন্ট করে লাভটা কি? যেখানে প্রযুক্তি এবং নলেজ ইজ চেঞ্জিং সো ফাস্ট। আই মিন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মিনিস্ট্রি, ইউজিসি সবাই মিলে আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া দরকার, সো দ্যাট উই ক্যান অলসো চেঞ্জ কুইকলি। সব কিছুতেই মানে সরকার তো এসেনশিয়াল, বিকজ এগুলি তো আমরা ইউল্যাব শুধু আমরা করছি, এটা তো একেবারে
সরকারের রোল তো সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু সরকারের যাই করে না কেন একা করাটা বোধহয় ঠিক হবে না, বিকজ এখন পর্যন্ত তো সরকার তো একাই করে আসলো, কিন্তু রেজাল্ট আমি দেখছি না। তো আই থিঙ্ক এটা অন্যান্য দেশে দেখবেন যে সরকারের বাইরের যারা এক্সপার্টস আছে ওরা কিন্তু একটা পদ্ধতি বের করে যে ওরাও কিভাবে সরকারি পলিসি মেকিংয়ে একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে পারে। সরকারের মানে ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ, বাট দে হ্যাভ টু ওয়ার্ক উইথ আদার স্টেক হোল্ডার্স। যে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের সফলতার একটা কি কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রি আমাদেরকে বললো যে কি চায়, কি ওইটি যদি না করতাম তাহলে কি হতো, আমরা আমাদের মতো বানাতাম, তারপর যেতেও বলে যে এটা কি শিখলে, এটা তো আমরা চাই না। সো আমরা প্রথমেই তাদের জিজ্ঞেস করলাম কি চাও। সো ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি খুবই কম, প্র্যাকটিক্যালি নাই। কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, যেমন বুয়েট, ওদের একটা রিসার্চ সেন্টার আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ওদেরকে ওই রিসার্চ সেন্টারে কিছু কাজ দেয়, পয়সা দেয়, ওটা আছে, লিমিটেড। রিসার্চের মেইন ফান্ডার হচ্ছে, অ্যাকচুয়ালি মেইন ফান্ডার ইজ গভর্নমেন্ট, মেইন ফান্ডার ইজ গভর্নমেন্ট, অ্যান্ড পার্টিকুলারলি আমেরিকাতে ইট ইজ দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো তাছাড়াও বিভিন্ন কোম্পানিজ উইল অফার রিসার্চ চেয়ার্স, রিসার্চ ফান্ড দেবে। এইটার অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এটা আসেনি। এখানে বিভিন্ন কারণ আছে, বিকজ আমি ওই ইন্ডাস্ট্রি আমি যদি হতাম, আমাকে বলতো ইউল্যাবে একটু ফান্ড দাও, আমি যদি ইউল্যাবের ট্র্যাক রেকর্ড কি, আমি তো ফান্ড দিব, ওরা কি কাজ পারবে, ওরা তো এটা জিজ্ঞেস করবে। আমার তো কনভিন্স করতে হবে যে আপনি যদি একটা কাজ দেন আমি ওইটার একটা সলিউশন আমি দিতে পারি, এখন মুখের কথা বললেই তো হবে না। আমাদের টিচাররা জেনারেলি আর জাস্ট ফোকাসড অন বুকস, টেক্সট বুকস অ্যান্ড রাইটিং অ্যাকাডেমিক আর্টিকেলস। আমি কিন্তু বিশ্বাস করি যে পার্টিকুলারলি ইন এরিয়াজ লাইক বিজনেস স্কুল এবং ইঞ্জিনিয়ারিং, আমাদের টিচাররা শুড অলসো বি ওয়ার্কিং অ্যাজ কনসালটেন্টস। ইসি ধরেন একটা টেক্সটাইল কোম্পানির মালিক, ধর একটা গার্মেন্টস কোম্পানির মালিক, সে তো ইজ এ পেট্রিয়ট, সে তো চাবে যে আমি বাংলাদেশের একটা গ্র্যাজুয়েটকে আমি এমপ্লয় করি, চাবে না? চাবেই তো অবশ্যই। তো সে কেন ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান কেন করছে বা ফিলিপিনো কেন করছে? পাচ্ছে না, পাচ্ছে না। এবং মানে তার যা দরকার, মানে বোথ ইন টার্মস অফ স্কিলস, ওয়ার্ক এথিক, শুধু স্কিল না কিন্তু ওয়ার্ক এথিকও আছে, হার্ড ওয়ার্কিং, কতটা মানে দায়িত্বশীল সে, এগুলি তো দেখতে হবে। এবং ম্যানেজেরিয়াল স্কিলস, নিজে শেখার মানে আগ্রহ, এগুলি দিয়েই তো সে একটু এক্সপেন্সিভ দিয়ে একজনকে হায়ার করছে। মেবি বাংলাদেশি একজনকে নিলে কথার কথা লেগেছে 1 লাখ টাকা দিতে হতো, মেবি একটা বিদেশি লোককে সে 4 লাখ টাকা দিচ্ছে, কথার কথা, বাট মেবি সে কাজ পাচ্ছে 4 গুণ না 10 গুণ তার থেকে। সো এইটা কিন্তু কমপ্লিটলি তাদেরকে ব্লেম করে লাভ নাই, কারণ তাদের ব্যবসা চালাতে হবে। তারা দেখছে যে নাই, অনেকে বলে নাই কেন, এত বের হচ্ছে, ওরা তো দে হ্যাভ টু মেক দ্য ডিসিশন, এই ছেলেটা অ্যাকচুয়ালি পারবে কি না এই চাকরিতে। এখন জিনিসটা হচ্ছে, এখন কে আগে আসবে, আগে কি ইন্ডাস্ট্রি আমার কাছে আসবে নাকি আমরা ইন্ডাস্ট্রির কাছে যাবো? দুইজনই ওয়েট করছে অপর যে তোমরা আসো। তো এটা না করে আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি শুড অ্যাগ্রেসিভলি এখন রিচ আউট, রাইট, যে আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে তাদেরকে ডাকা, আসেন আপনারা, তাদেরকে বিভিন্নভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ইনভলভ করা। প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমরা প্রথমে যখন আমরা শুরু করলাম যথেষ্ট টিচার ছিল না আমাদের, তখন এই পার্ট টাইম টিচারদেরকে নিয়ে করতে হতো। সেখানে অনেক সময় পার্ট টাইম টিচার আমরা নিয়ে আসতাম যারা চাকরিজীবী, ওদেরকে বলতে তোমরা এসে শিখো। সো ওরা যখন ক্লাসে আসে আমি দেখি যে ছাত্ররা কিন্তু অনেক পছন্দ করে, বিকজ তাদেরকে অনেক প্রশ্ন করে ইন্ডাস্ট্রি সম্বন্ধে, এটা তো উত্তর দিতে পারে। অনেক সময় একটা ট্রেডিশনাল টিচার ওই উত্তরগুলি তার কাছে নাই, সেটা তো জানিই না, সে তো শুধু বই আর রিসার্চ পেপারের উপরে সীমাবদ্ধ। সো এই যে আপনার যে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন, এইটা অ্যাবসলিউটলি আর্জেন্ট, এবং এটা আমরা সবাই মিলে, particularly I will request my colleagues in other universities, যে আমরা দরকার হলে আমরা মিলেমিশে
আমরা কিছু কমন কিছু বেস্ট প্র্যাকটিস আমরা শুরু করতে পারি। যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস বা যারা গ্র্যাজুয়েট হবে, বিকজ গ্র্যাজুয়েট হওয়ার পরে না, আমি তোমাদেরকে বলছি যে তোমরা যখন লেটলি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছো, তখন থেকেই কিন্তু একটু চিন্তা করতে শুরু করো যে তুমি কি ধরনের পেশাতে যেতে চাও। পেশা হলে আগে চিন্তা করো যে এই ধরনের পেশাতে যেতে চাই। আর যদি তুমি ভাবো যে তুমি নিজে কিছু একটা করবা, একটা স্টার্ট আপ করবে বা নিজে একটা এন্টারপ্রেনারশিপ করবে, সেটার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে শুরু করার চিন্তা করতে। তো আমি বলবো যে পার্টিকুলারলি স্কিলস, কিছু বেসিক স্কিলস তোমাদের নিজের থেকেই ডেভেলপ করতে হবে। তোমার ক্লাসরুম থেকে বা টিচার তোমাদের যা দেয় সেটা দিল, বাট অনেক ক্ষেত্রে সেটা যথেষ্ট না। কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইংরেজিতে তোমার কথা বলা, কনভারসেশন করা, ইমেল লেখা, কোনো একটা রিপোর্ট লেখা, এইটার ইমপ্রুভমেন্ট যত ইমপ্রুভমেন্ট করবে দেখবে যে তত তোমার চাকরি পাওয়ার মানে প্রবাবিলিটি বেড়ে যায়। আপনি যদি শুধু ক্লাসে থাকেন দেখবেন বেসিক লেভেলে জানছে, বাকিটা কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে। দিস ইজ ইয়োর ইনভেস্টমেন্ট, বিকজ দিস ইজ ইয়োর লাইফ। সো ডোন্ট ওয়েট ফর আদার্স। পরে বললো না আমাকে দেয়নি, ওইটা বলবা কেন পরে? এখন থেকেই ইউ ডু থিংস যেটা তুমি পাচ্ছ না, কারণ এগুলি সব ফ্রি। মানে তুমি যদি কিছু একটা জানো না, জাস্ট গো টু ইউটিউব, দেখবা যে ওখানে একটা মেবি 30 মিনিটস একটা ভিডিও আসবে, ওইটা দেখলেই তুমি ওইটা জেনে যাবে। অথবা ধরো তুমি ব্লক চেইন বা কোনো একটা জায়গায় তোমার একটু দক্ষতা বাড়াতে চাও এবং তোমার ক্লাসরুমে বা তোমার ইউনিভার্সিটিতে ওইটা সুযোগ পাচ্ছ না, অনলাইন কোর্স করো, ফ্রি। এবং এই কোর্সগুলি পৃথিবীর টপ ইউনিভার্সিটি অফার করছে। ওইটা করলে অ্যাটলিস্ট তুমি তোমার সিভিতে লিখতে পারবে যে আমি এই কোর্সেসগুলো অনলাইন করেছি। এবং বিলিভ মি, তুমি যখন ইন্টারভিউতে যাবে, তোমার যে ইন্টারভিউ করবে সে কিন্তু এটা দেখে ওটাকে ইমপ্রেসড হবে। তারপর তুমি যে অ্যাপ্লাই করবে, তো অনেকে আমি জিজ্ঞেস করি যে কয়টা জায়গায় অ্যাপ্লাই করেছে। স্যার অনেকগুলি জায়গায় অ্যাপ্লাই করেছে। কয়টা? 3টা। এই 3টা অ্যাপ্লাই করছে কিছু হবে না। আমি তো বলি 100টা জায়গায় অ্যাপ্লাই করবা, 100টা জায়গায় অ্যাপ্লাই করবা, মেবি 3জন তোমাকে ইন্টারভিউতে ডাকবে, 1জন তোমাকে চাকরি দেবে। ইট ইজ ভেরি কম্পিটিটিভ, তোমার খাটতে হবে। সো এইগুলি বললাম। আরেকটা হচ্ছে যে একটু নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া এগুলি একটু দেখো, মানে জাস্ট স্টার্ট রিডিং অ্যাবাউট ইট। শুধুমাত্র ফেসবুক আর ফান না করে জাস্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে একটু জানো তুমি যে এরিয়াতে আছো, কি বলা বলি হচ্ছে, কি লেখালেখি হচ্ছে, এটা করো। যখন ফাইনালি তুমি ইন্টারভিউতে যাবে, ধরো তুমি একটা কোম্পানি ইন্টারভিউতে গেলে, যাবার আগে তুমি হোমওয়ার্ক করবে যে এই কোম্পানিটার সম্বন্ধে যা আছে ইন্টারনেটে সব পড়ে যাবে। তারপরে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যা আছে গত মেবি 6 মাসে কী লেখা হচ্ছে পড়ে যাবে। ইন্টারভিউতে গিয়ে যখন তুমি এটা বলবা, তোমার কিন্তু ইন্টারভিউ খুব ইমপ্রেসড হয়ে যাবে, যার এই ছেলেরা তো দেখি যে অনেক কিছুই জানে। একই তো আমি চাই। আর তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করো, তুমি যদি চুপ হা করে তাকায় থাকো, নো চান্স। ইভেন ইফ ইউ হ্যাভ গট এ 3.9 CGPA, তোমাকে চাকরি দেবে না।